সকালের হালকা আলোয় ইয়ানার ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকাতেই নিজেকে আবিষ্কার করে সে কাঙ্ক্ষিত মানুষটির বাহু ডোরে একরাশ লাজুকতা এসে ভর করে ইয়ানার ছোট্ট নরম শরীরে, যা এখন রিফাতের দখলে। ঘড়িতে 7:30। ইয়ানা নিজেকে সরিয়ে নিয়ে গেলেই রিফাতের চোখ খুলে যায়। তন্দ্রায় ঘোর এখনো কাটেনি রিফাতের। চোখ মুখ কুঁচকে ঘুমে বুধ কণ্ঠে শুধালো, নড়ছো কেন? ইস, এই মানুষটার ঘুমে আচ্ছন্ন কণ্ঠ কি হৃদয় নাড়ানো। নিদ্রায় নিমজ্জিত চেহারা, ছোট ছোট করে তাকিয়ে আছে তার দিকে, খোঁচা খোঁচা দাড়ি। সব মিলিয়ে ইয়ানার কাছে রিফাতকে ভীষণ আদরে লাগছে। মনে হচ্ছে হাত বাড়িয়ে একটু আদর করে দিতে। ইয়ানা নিজের ভয়ঙ্কর ভাবনাকে দূরে সরিয়ে আমতা আমতা করে বলল, উঠবো। পরে। কথাটি বলে রিফাত ইয়ানাকে বালিশে শুয়ে নিজে উপর হয়ে ইয়ানার ছোট্ট দেহের উপর শুয়ে পড়ল আর মুখ গুজে দিল ইয়ানার কাঁধে। ইয়ানা কেঁপে উঠল খানিকটা, হৃস্পন্দন বেড়ে গেল প্রচন্ড। রিফাতের দাড়ি উষ্ণ নিঃশ্বাস সব ইয়ানার ঘাড় কাঁধ দখল করেছে। ইয়ানা এবার চোখ বুজে কোনো রকম বলল, আপনি ভারী অনেক, আমি উঠবো। আমি ভারী না, তুমি একটু বেশি রোগা। আমি ছাড়বো, তারপর উঠবে। কিন্তু বরের কথা অমান্য করা পাপ, জানো না? রিফাত ওইভাবেই থেকে কথাগুলি বলল। ইয়ানা এবার দমে গেল কিছুটা। সে পাপী হতে চায় না, তাই চুপচাপ শুয়ে রইল ওইভাবেই। ছোট দেহখানির ওপর রিফাত এরকম স্পর্শে ইয়ানার ব্যক্তিত্ব চঞ্চল হয়ে উঠল। ইয়ানা ভারী শ্বাস ছাড়ল। রিফাতের দাড়ি ফুটছে তার নরম কাঁধে, যা তাকে আরো বেশি অস্থির করে তুলছে। ইয়ানা ঠোঁট ফুলিয়ে বলল, আপনার দাড়ি অনেক বাজে, আমায় জ্বালাচ্ছে। রিফাত এবার মাথা তুলল। ইয়ানার চোখের দিকে তাকিয়ে বলল, আর দাড়ির মালিক সে? রিফাতের এহেন কথায় ইয়ানা বোকা বনে গেল। কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। কিছু মুহূর্ত পর রিফাতের কথার সর্মর্ম বুঝতে পেরিয়ে চোখ নোয়ালো, ঠোঁট কাঁপিয়ে বলল, এতদিন ভাবতাম সে শান্ত শিষ্ট ভদ্র প্রখর ব্যক্তিত্বের অধিকারী, কিন্তু এখন শেষ করো। কিন্তু এখন কি? ইয়ানাকে আলগোছে টেনে নিল আরো কাছে। কিঞ্চিত বুকটা কেঁপে উঠল ইয়ানার। রিফাতের গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে থাকার সাহস তার নেই। চোখ বন্ধ করে জিভ দিয়ে ঠোঁট ভেজাল। তৎপর রিফাতের থেকে নিজেকে গুটিয়ে আনতে চেষ্টা করে বলল, কিন্তু এখন বুঝেছি সে শুধু শান্ত নয়, বেপরোয়াও, ভদ্র নয়, অশালীন, প্রখর ব্যক্তিত্বের অধিকারী নয়, বরং হৃদয় কাঁপানো ছন্ন ছাড়া মানুষ আপনি। রিফাতের থেকে ইয়ানার নিজেকে গুটিয়ে আনার চেষ্টা রিফাত মুহূর্তেই গুছিয়ে ফেলল সান্নিধ্য বাড়িয়ে। মনোহর দৃষ্টি নিক্ষেপ করল মেয়েটার পানে। ইয়ানাকে আর একটু লজ্জায় ফেলতে বলল, এই অপবাদগুলো কি কালকের চুমুর পরিপ্রেক্ষিতে বলছো ইয়ানা? ইয়ানা এবার লজ্জায় যাচ্ছে তাই অবস্থা। চুপসে গেল একদম, কিছুই মাথায় আসে না তার। রিফাত যে কতটা ঠোঁট কাটা মানুষ তা ইয়ানা হাড়ে হাড়ে টের পাচ্ছে। গম্ভীর রিফাত এর একদম উল্টো পিঠ দেখছে ইয়ানা। রিফাত এবার আলগোছে ছুঁয়ে ইয়ানার চুলে কানে পিছে গুঁজে দিল। ইয়ানার চঞ্চল হৃদয় কুকড়ে উঠল, দেহময় শিরশিরা নিয়ে ছুটে গেল। রিফাত বুঝল ইয়ানার মনোভূতি। মেয়েটার এরকম লাজুক মুখ দেখতে বেশ ভালোই লাগছে রিফাতের। মেয়েটার মধ্যে এক আলাদা প্রশান্তি অনুভব করে রিফাত। যেমন কাল রাতে আগ বাড়িয়ে ইয়ানা তাকে আঁকড়ে ধরার মাধ্যমে রিফাত যেন তার সব ক্লান্তি নিমেষেই ভুলে গিয়েছিল। কি আছে মেয়েটার মধ্যে যা রিফাতকে বারবার কাবু করে ফেলে? ইয়ানা এবার মিনমিন করে বলল, আমি যাব। যাও। বলেই রিফাত উল্টো ঘুরে আবার শুয়ে পড়ল। ইয়ানা হাঁ করে তাকিয়ে রইল কিছু সময়, তারপর ধীর গতিতে নেমে দাঁড়ালো। চুল হাত খোপা করে বাথরুমের দিকে পা বাড়াতে রিফাত ইয়ানাকে ডেকে উঠল। ইয়ানা পেছন ফিরে তাকালো, জিজ্ঞাসা করল, কিছু বলবেন? ইশরাত দাদিমা এখানে থাকবে, তাই তার কোনো কথা নিয়ে নিজের ছোট্ট মাথা ঘামাবে না। যা বলবে শুনবে, কিন্তু তা বাস্তবে রূপান্তরিত করার চেষ্টা করবে না। সমস্ত কিছুর একটা সঠিক সময় আছে, সেই সময়ের অপেক্ষা করবে। কি বলেছি বুঝেছ? ইয়ানা হাবলার মতো মাথা নাড়ালো, মানে বুঝছে। রিফাত আবারও শুয়ে বলল, দুপুরে খাওয়া দাওয়া করে নার্সিং হোম যাবে সে, তাই এখন একটু রেস্ট করবে। ইয়ানা বাথরুমে আয়নার সামনে দাঁড়িয়ে ব্রাশ করছে আর রিফাতের প্রত্যেকটা কথা মনে মনে আবার রিপিট করছে। একটা সময় তার চোখ আপনা আপনি বড় হয়ে যায়।
রিফাতের কথার সারাংশ এখন তার মস্তিষ্কে ঢুকেছে। বুঝতে পেরেছে রিফাত কি বলতে চেয়েছে। ইয়ানা মুখ ঢেকে ফেলে। উফ, এই ভয়ঙ্কর অনুভূতি ইয়ানা কোথায় লুকাবে? নাস্তার টেবিলে সবাই বসলেও পাওয়া গেল না রিফাতকে, যা দেখে ইব্রাহিম সাহেব ইয়ানাকে জিজ্ঞাসা করলেন, ইনু, রিফাতকে ডেকে আনো, নাস্তা করবে। ইনু, রিফাতকে ডেকে আনো, নাস্তা করবে। ইব্রাহিম সাহেবের প্লেটে খাবার তুলে দিতে দিতে ইয়ানা বলল। উনি এখন খাবে না দাদু। ইয়ানার কথা শুনে আর কেউ কিছু বললেন না। নাস্তা করা শেষে যে যার কাজে চলে গেল। ইয়ানা টেবিল পরিষ্কার করে ইয়াসমিন বেগমের হাতে কিছু সাহায্য করছে। আশফিয়া এক কাপ চা ইয়ানার হাতে দিয়ে বলল, ইনু, তোর ইসরাত দাদিকে চাটা দিয়ে আয়। ইয়ানা সম্মতি প্রশ্নে মাথা নাড়িয়ে চায়ের কাপ নিয়ে এগিয়ে গেল তার জন্য বর্ধিত রুমের দিকে। দরজার কাছে এসে ইয়ানা বলল, দাদি আসবো? হ্যাঁ হ্যাঁ আয়। ইয়ানা চায়ের কাপ এগিয়ে দিয়ে বলল, তোমার চা। ইশরাত বেগম চায়ের কাপ হাতে নেয়। ইয়ানা চলে যেতে নিলে ইশরাত বেগম তাকে আটকিয়ে দিল। ইশারায় নিজের পাশে দাঁড়াতে বলল। ইয়ানা বিনা বাক্যে তাই করে। এবার ইশরাত বেগম ইয়ানার মাথার ওপর গুছিয়ে রাখা ওড়না সরিয়ে দিতেই তার চোখ মুখের অদল পরিবর্তিত হলো। ভারী কণ্ঠে জিজ্ঞাসা করল, তোর চুল ভিজে নাই কেন? সকালে গোসল করিসনি? ইয়ানা বোকার মতো উত্তর দেয়, গোসল করবো কেন দাদি? হাই হাই, এই মেয়ে বলে কি আমার পাশে বস দেখে? ইয়ানা তাই করে। ইশরাত বেগম এবার সন্দেহ চক্ষু নিক্ষেপ করে ইয়ানার উপর, তারপর সংশয় প্রকাশ করে বললেন, সত্যি করে বলতো, তোর আর রাফিতের মধ্যে সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ দাদি, সব ঠিক আছে। তাহলে সকালে গোসলের মতো কোনো লক্ষণ দেখছে না কেন? রাতে তোদের মাঝে কিছু হয়নি? মানে? এখন কি তোকে মানে বোঝাবো? একজন স্বামী আর স্ত্রী মাঝে যা হয় তা হয়নি? ইয়ানা হাঁ হয়ে যায় ইশরাত বেগমের কথায়। কি নির্লজ্জ বুড়ি ময়রি! ইয়ানা চোখ সাধারণত তুলনায় বড় আকার ধারণ করে। তোনামোনা করছে ইয়ানা। উত্তরে কি বলবে সেটা মস্তিষ্কে সাজাতে অক্ষম হয়ে পড়েছে। এক মনে তাকিয়ে আছে মেঝের দিকে। তাদের মধ্যে এখনো সেই সম্পর্ক গড়ে ওঠেনি, এটাই সত্যি। এই সত্যিকে ইয়ানা কোনোভাবেই ধামাচাপা দিতে পারবে না। ইয়ানার চুপচাপ বসে থাকা দেখে ইশরাত বেগম যেন একটু রুষ্ট হলেন। বুঝে গেলেন তার সন্দেহ সঠিক। স্বামীর ভালোবাসা পেতে কিছুটা যন্ত্রণা সহ্য করতে হয়। দাম্পত্য জীবনের মূল মন্ত্রই হলো পুরুষ মানুষের সুখ, যা তারা না পেলে বাইরে উকি ঝুঁকি মারে। তখন আবার মাথা ঠোকো না। ইয়ানা ফট করে তাকালো ইশরাত বেগমের দিকে। মনের মধ্যে তৈরি হলো এক অজানা ভয়। সত্যি তো, রিফাত তাকে কেন অপূর্ণ রেখেছে এখনো? কেন তাকে কাছে টানে না রিফাত? নিজের ভাবনায় হারিয়ে যায় ইয়ানা। ঘোর কেটে ইশরাত বেগমের আওয়াজে, এসব কি পরেছিস বাড়িতে? শাড়ি পরবি, সব সময় সেজে গুজে থাকবি, তাহলেই তো রাফিদ পা বাড়াবে তোর দিকে। ইয়ানার এক নজর নিজের উপর চোখ বোলালো। সাধারণ সুতির থ্রি পিস পরে আছে সে। মনের ভয় যেন আরো এক গুণ বেড়ে গেল তার। এরই মাঝে শোনা যায় রিফাতের কণ্ঠস্বর, যে এক প্রকার জোর গলায় ইয়ানাকে ডেকে তার কফি নিয়ে আসতে বলল রুমে। ইয়ানা জোরে নিঃশ্বাস ফেলে ইশরাত বেগম আবার বলে, যা, তার কি লাগবে দেখ। আর শোন, গোসল করে আমার কাছে আসবি। একটা শাড়িও এনেছিলাম তোর জন্য, ভেবেছিলাম যাওয়ার আগেই দিয়ে যাব, কিন্তু তা তো দেখি এখনই দিতে হবে। ইয়ানা মাথা এদিক ওদিক নাড়ালো, তারপর দ্রুত গতিতে রুম ছেড়ে বেরিয়ে গেল। কফি হাতে রুমে প্রবেশ করলো ইয়ানা। এদিক সেদিক তাকিয়ে দেখলো রুমে কেউ নেই। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসছে। ইয়ানা কফির কাপ টেবিলে রেখে অগোছালো বিছানা গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। ঘর ঝাড়ু দিয়ে আয়নার সামনে দাঁড়ায় আর খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে পরখ করতে থাকে। হালকা মিষ্টি গোলাপি রঙের থ্রি পিস পরিহিত সে। চুলে লম্বা বেনি করা তার। চোখ মুখ সাধারণ, কিন্তু সবার কাছেই তার এই সাধারণ রূপের প্রশংসা আছে। কিন্তু দাদি যে বলল তার এই সাধারণ রূপে রিফাত তাকে কাছে টানবে না। নিজেকে পরখ করার মুহূর্তে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো রিফাত। ভেজা শরীরে শুধুমাত্র ট্রাউজার পরা, উদাম দেহ উন্মুক্ত। ইনার চোখের সামনে চুল থেকে টপ টপ করে পানি পড়ছে রিফাতের। ইয়ানা রিফাতের এরকম রূপ দেখে দুটো শুকনো ঢোক গিলে মনে মনে নিজের স্বামীর উপর সেই ক্রাশ নামক বাস খায়। রিফাত ইয়ানার এরকম তাকিয়ে থাকা দেখে হাত উঠিয়ে তুড়ি বাজাতেই ইয়ানার হুঁশ ফিরল। রিফাত ভ্রু নাচিয়ে বলল, আমার কফি। ইয়ানা চটজলদি দিয়ে টেবিল থেকে কফির কাপ উঠিয়ে রিফাতের হাতে ধরায় শান্ত কণ্ঠে বলে,
আপনার চুল থেকে পানি ঝরছে। তাহলে মুছিয়ে দাও। আচ্ছা, আমি এখানে আর কেউ আছে নাকি? আমার চোখে তো পড়ছে না। ইয়ানা বুঝতে পারে রিফাত তাকেই কথাটি বলেছে, তাই দ্রুত পায়ে তাওয়াল এনে রিফাতের সামনে দাঁড়ায়। কিন্তু চুল মুছবে কি করে? তার থেকে রিফাত যে অনেক লম্বা। অবাঞ্ছিতভাবেই ইয়ানার অন্তরের কোণে খারাপ লাগা কাজ করে। তাদের যে উচ্চতাও সমকক্ষ নয়। ইয়ানার ভাবনা চিন্তাকে পরখ করে রিফাত বিছানায় গিয়ে বসে। ইয়ানাও গুটি গুটি পায়ে হেঁটে রিফাতের সামনে দাঁড়িয়ে তার চুল মুছে দিতে থাকে। এদিকে রিফাত এক হাতে কফির কাপ ধরে অন্য হাতে ইয়ানার কোমরে রাখলে ইয়ানা কেঁপে ওঠে। মনের মধ্যে সীমাহীন আবেগ ভরে ওঠে। এর উপর লোকটা উদাম শরীরে বসে আছে আর মিটিমিটি দৃষ্টি নিয়ে তার দিকেই তাকিয়ে আছে। ইয়ানার গলা শুকিয়ে আসে, পেট মোচড় দিচ্ছে তার। কোনোরকমভাবে রিফাতের চুল মুছে সরে আসে। ইয়ানা রিফাতকে জিজ্ঞাসা করে, আজ নার্সিংহোম যাবেন না? রিফাত টি শার্ট গায়ে জড়িয়ে উত্তর দিল। যাব দুপুরে। ইয়ানা আর কিছুই বলে না, চুপ করে বিছানায় বসে পা দোলাতে থাকে আর পরখ করতে থাকে আপাতমস্তক রিফাতকে। লোকটাকে এক কথায় সুদর্শন বলা যায়। লম্বা প্রশস্ত বাহু বিশিষ্ট দেহ, গভীর চোখে গোল ফ্রেমের চশমা, চাপ দাড়ি, ফর্সা চেহারা। ইয়ানা যেন বিনা কারণে রিফাতের দিকে দীর্ঘ সময় তাকিয়ে থাকতে পারবে। তাতেও যেন চোখের তৃষ্ণা মিটবে না তার। লোকটাকে দেখলেই মনটা কেমন জানি করে ওঠে। হুট করে চোখ দুটো বেহায়া হয়ে যায়। মাথার ভেতর পচা পচা অনুভূতি তাকে অস্থির করে তোলে। কর্মরত রিফাত ল্যাপটপ থেকে চোখ তুলে তাকায়, দেখে ইয়ানা উসখুস করছে। হয়তো কিছু বলতে চায় তাকে। রিফাত গম্ভীর আওয়াজে বলে, কিছু বলবে? ইয়ানা হক চুকিয়ে যায়। সত্যিই তো সে অনেকক্ষণ ধরে রিফাতকে কিছু বলতে চাইছে, কিন্তু সংকোচ বোধ করায় তা হয়ে উঠছিল না। ইয়ানা এবার আমতা আমতা করে বলল, হ্যাঁ মানে বলছিলাম কি, বলো। আমার 3 পিসে কেমন লাগে? রিফাত ভ্রু কুঞ্চিত করে। মেয়েটার হঠাৎ এমন প্রশ্নে কিছুটা অবাক হয়। ঘাড় কাত করে বলল, যেমন লাগার কথা তেমনই। ইয়ানার মনক্ষুণ্ণ হয়, কিছুটা বিষণ্ণ হয়ে বলে, তার মানে ভালো লাগে না? আমি এটা তো বলিনি। ভালো লাগে এটাও তো বলেননি। রিফাত চুপ হয়ে যায়। কিছু সময় পরে ঠোঁটের কোণে হালকা হাসি টেনে ইয়ানার চোখে চোখ রেখে ভারী কণ্ঠে শুধালো, যাকে ভালো লাগে তাকে সব অবস্থাতেই ভালো লাগে। তাতে সামনের মানুষের ব্যক্তিত্ব, পরিধানের কাপড় কোনো কিছুই আমাদের চোখকে অতৃপ্তির মধ্যে ফেলতে পারে না। রিফাতের বলা বাক্য যেন ইয়ানাকে ঝাঁকিয়ে তুলল। একরাশ ভালো লাগা ছেয়ে গেল মনের মাঝে। লোকটার কথার মাঝে এত মুগ্ধতা কেন? কম ভাষী এই লোকটা যখন কথা বলে তখন যেন তার মুখে কেউ একযোগ মায়াময় উদ্যমতা ছড়িয়ে দেয়। ইয়ানা নতজানু হয়ে হাসল। ভালোবাসার মানুষের সব কিছুই এত ভালো লাগে কেন? খানিক বাদে ইয়ানার ফোন বেজে উঠল। আতু পাগলি লেখা নামটি দেখে ছট করে ফোন রিসিভ করে কানে দিয়ে বারান্দায় চলে গেল। আর তা আর চোখে দেখল রিফাত। বেশ কয়েকদিন পর আতিকার সাথে কথা হচ্ছে তার। একমাত্র প্রিয় বান্ধবীর আওয়াজ কানে আসতেই ইয়ানা হেসে ফেলল। কিন্তু সময় যত গড়ালো ইয়ানার মুখভঙ্গি পরিবর্তন হতে থাকলো। একটা সময় গিয়ে কোনো রকম কথাই উচ্চারণ করল না ইয়ানা। ইয়ানাকে চুপ হয়ে যেতে দেখে আতিকা উপাস থেকে আদুরে শব্দে বলল, ইনু, আমি সত্যি সরি, বিশ্বাস কর সব কিছু এত তাড়াতাড়ি হয়ে যাবে ভাবতেই পারিনি। বিয়ের রাতে তোকে সব বলবো বলে ঠিক করেছিলাম, কিন্তু সময় পাইনি। তোকে এতদিন কথাটা বলিনি বলে আমার পেট ফুলছিল, আর যে এখন বলে ফেলেছি এখন কি হালকা লাগছে। ইয়ানা মুখ গোমরা করে বলল, আহিল ভাইয়ের সাথে বিয়ে হয়েছে তোর, যে কিনা ওনার ভালো বন্ধু, আর তার বউ তুই হয়েছিস। কিন্তু কথাটা আমি জানতে পারছি কবে। মাপ চাই বোন, বললাম তো সময় পাইনি। মাঝে মধ্যে আমাকে দেখতে ওনার আত্মীয় স্বজনরা হাজির হচ্ছিল। আজকে একটু ফাঁকা পেয়ে তোকে ফোন করলাম। ইয়ানা তাও চুপ করে রইল। সত্যি বলতে সে মনে মনে নাচে। আহিল ভাইকে সে বরাবরই পছন্দ করে, আর তার বউ এখন তার প্রিয় বান্ধবী। কথা শুনেই ইয়ানা অত্যন্ত আবেগী এবং খুশি। আতিকা আবারও আদরে সরে বলল, কিছু তো বল ইনু। আমি অনেক খুশি আতু, বিশ্বাস কর তুই এখন আমার কাছে থাকলে কষে একটা চুমু দিতাম। আহিল ভাই প্রচণ্ড ভালো মানুষ আতিকা, তোকে অনেক ভালো রাখবে। আতিকা লাজুক হাসল। চোখের সামনে ভেসে উঠল সেই কাঙ্ক্ষিত মানুষটির চেহারা।
মুহূর্তে লজ্জায় লাল হয়ে গেল আতিকা। ইয়ানা আবার বলল, কিন্তু এখনো কিন্তু তোদের মাফ করিনি। ক্ষমা পেতে হলে ট্রিট দিতে হবে, বুঝলেন মিসেস আতিকা আহিল শেখ? আতিকাও সম্মতি দিল। তৎপর কিছুক্ষণ কথা বলল দুজনে। কথা বলার মাঝে মধ্যে খিলখিলিয়ে হেসে উঠেছে মেয়েটা। দুজনের বেশ অনেকক্ষণ জমিয়ে ফোনালাপ চলল। কথা বলা শেষ করেই পেছন ফিরতে ধাক্কা লাগিয়ে রিফাতের প্রশস্ত বুকের সাথে। ইয়ানা কপাল ঘষে রিফাতের দিকে তাকালো। লোকটা একদম তার মুখের সামনে দাঁড়িয়ে আছে, পকেটে 2 হাত গুজে ঘাড় বাঁকিয়ে তার দিকেই চেয়ে আছে। চশমার আড়ালে ঢাকা তার 2 চোখ দিয়ে ইয়ানাকে কাঁপিয়ে তুলছে। রিফাত ভরা কণ্ঠে প্রশ্ন করল। কে ছিল? রিফাতের প্রশ্নে ইয়ানা ভ্রু নাচিয়ে হালকা মনোভাবী ভঙ্গিতে বলল, বিএফ। উত্তর শুনে রিফাতের চোখ ছোট ছোট করে ফেলল। মুহূর্ত অতিক্রম না হতেই সে ইয়ানাকে কোমর টেনে কোলে তুলে নিল। ঘাবড়িয়ে গেল মেয়েটা, গলা শুকিয়ে গেল ক্ষণে। অনুভব করল রিফাত নিঃশ্বাসের শব্দ। ব্যালকনির রেলিং এর সামনে ঘেঁষে দাঁড়িয়ে ইয়ানাকে ফেলে দেওয়ার ভান করে রিফাত এক ভ্রু নাচিয়ে বলল, কি বললে আবার বলো। ইয়ানা চোখে মুখে আতঙ্ক নিয়ে রিফাতের গলা জড়িয়ে ধরল। বুক ধরফর করছে তার। হঠাৎ করে রিফাতের এরকম পদক্ষেপ তার কাম্য নয়। তারপর ভয়। ইয়ানা কোনো রকম ঠোঁট ফুলিয়ে বলল, কিছু না, আমায় নামান প্লিজ। আর ঘাড়তারামি করবে? হ্যাঁ মানে না না না, করবো না, নামান প্লিজ, আমি পড়ে যাব। কার সাথে কথা বলছিলে? এবার ইয়ানা একটু ঠোঁট বাঁকায়, গলা জড়িয়ে ধরে আরো একটু দৃঢ় হাতে উদাস মনে এবং বিমর্ষতা কণ্ঠে শোধায়, আগে আপনি বলুন, আহিল ভাই আর আতিকার বিয়ের কথা আমায় বলেননি কেন? ইচ্ছে হয়নি তাই বলিনি। রিফাতের উত্তর শুনে ইয়ানা নাক মুখ কুঁচকে ফেলল। আমার থেকে তো বেশি ঘাটতারা আপনি। ইয়ানার কথায় রিফাত মুখ ঘুরিয়ে ঠোঁট বাঁকায়, রেলিংয়ের ধার হতে সরে আসে, কিন্তু ইয়ানাকে নামায় না, বরং আরো শক্ত করে পেঁচিয়ে ধরে। অনিমেষ দৃষ্টি নিক্ষেপ করে মেয়েটার দিকে। ইয়ানা শুকনো ঢোক গিলে সে কি একটু বেশি বলে ফেলেছে? রিফাতের এহেন চাহনি ইয়ানাকে তীব্র লজ্জার শিকার হতে বাধ্য করছে। দূর দূর বুকে এদিক সেদিক দৃষ্টিপাত করল নিজেকে স্থির রাখতে। মানুষটা এখনো তাকে ছাড়েনি, তাই পাল্লা দিয়ে বেড়ে চলেছে হৃস্পন্দন। এরপর শোনা গেল কারো শীতল কণ্ঠ, আমার তেরামি দেখেছো কোথায়? অপ্রকাশ্য আমিকে প্রকাশে এনো না, ছাড়খাড় হয়ে যাবে ইয়ানা। ইয়ানা নিস্তেজ হয়ে পড়েছে যেন। ঘন ঘন নিঃশ্বাসের তালে শরীর শিউরে উঠছে তার। রিফাতের এহেন বাক্য বিনিময় ইয়ানাকে অন্তর্দহনে পুড়িয়ে মারছে। কি শীতল শান্ত বলি। দেহে খাপছাড়া ভাব কাজ করছে। হাতের মুঠোয় ধরে রাখা ফোনটি ধরম করে নিচে পড়ল। শব্দ হলো কিছুটা। ইয়ানা চমকে উঠল। সহসা রিফাত হাসল, একদম সূক্ষ্ম হাসি, যেন মরিচিকা যা গভীরভাবে পরখ করলে বোঝা যাবে হাসি, না হলে মনে হবে ঠোঁটের কারসাজি। রিফাত যেন ইয়ানার এমন প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিল। নিঃশব্দে তাকে কোল থেকে নামিয়ে ফ্লোরে দাঁড় করালো। তৎপর পকেটে 2 হাত গুজে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে গেল। আর ইয়ানা আহামকের মতো এখনো দাঁড়িয়ে আছে। চোখে মুখে তার বিস্মিত ছাপ স্পষ্ট। ইয়ানা গোসল করে সবেমাত্র বেরিয়েছে। শরীরে পানির অস্তিত্ব থাকায় পরনের কামিজটা আটসাট হয়ে আছে দেহের প্রতিটা ভাঁজে। চুলের পানিতে ভিজে গেছে পৃষ্ঠদেশ। গলা কাঁধ এখনো পানিতে চুপ চুপ করছে। গামছা দিয়ে সযত্নে মুছে চলেছে নিজের ভিজে চুল। আয়নায় নিজেকে দেখে চুলের আগা কোড়ায় গামছা দিয়ে হাত চালাচ্ছে। ব্যস্ত ইয়ানার খেয়াল নেই কোনো দিকেই। কেউ যে তাকে দেখে থমকে গেছে তা সে জানেই না। রুমে নিজের ফোন নিতে এসে এমন দৃশ্যের সাক্ষী হবে তা যদি জানত রিফাত, কিছু নিষিদ্ধ উদ্বেগ হাজির হচ্ছে মস্তিষ্কে। পিঠের শির দ্বারা বেয়ে বেয়ে চলছে শীতল শিহরণ। স্নিগ্ধ শুভ্র মায়াবিনী তাকে যেন হাতছানি দিচ্ছে। কেমন ঘোরের মাঝে চলে গেছে সে। হঠাৎ কানে এলো মেয়েটার মিহি কণ্ঠ, আপনি? এবার পূর্ণ দৃষ্টি মেলে তাকালো রিফাত। ইয়ানা বদনে ওড়না জড়াতে ব্যস্ত। রিফাত গলা ছেড়ে বলল, ফোন নিতে এসেছিলাম। ফোন নিয়েই চলে গেল রিফাত। ইয়ানা দীর্ঘশ্বাস ছাড়ল। উফ, লোকটা তাকে চোখের শব্দে বিমুগ্ধ করার এক অশেষ ক্ষমতা রাখে। ইয়ানা আর দেরি করল না। ইশরাত বেগম হয়তো তার জন্য অপেক্ষা করছে। মাথায় ওড়না জড়াতে জড়াতে চলে গেল ইশরাত বেগমের রুমে। তো তুমি তোমার সিদ্ধান্তের উপর অটুট?
জি, আপনাদের আমি নিজের মতামত জানিয়েছি। তারিখ স্থির করার সিদ্ধান্ত আপনাদের ওপর ছাড়লাম। গেস্ট গেস্ট অ্যারেঞ্জমেন্ট সব কিছু সেটেল করে আমায় জানাবেন। রিফাত কথাটি বলে দুটো শ্বাস ছাড়ে। আফতাব মিয়া আর ইব্রাহিম সাহেব দুজনেই বেশ অবাক হয়েছে রিফাতের এহেন ফয়সালাতে। আজ যেন তারা অন্য এক রিফাতকে দেখছে। নিজের উপর চাপানো কোনো সিদ্ধান্ত মেনে না নেওয়া এই ছেলেকে কি না মেনে নিয়েছে ইয়ানাকে ভাবতেই বাঁধ ভাঙা আনন্দ ছেয়ে যাচ্ছে আফতাব মিয়া আর ইব্রাহিম সাহেবের কলিজায়। ইব্রাহিম সাহেব রিফাতের মাথায় হাত রেখে উৎফুল্ল হয়ে বললেন, আমি জানতাম আমার দাদু ভাই এমনি কোনো সিদ্ধান্ত নেবে। আমি জানতাম আমার দাদু ভাই এমনই কোনো সিদ্ধান্ত নেবে। তোমরা আজীবন সুখী থাকো এই দোয়া করি। ভালো থাকো দাদু ভাই। ইব্রাহিম সাহেবের গলা কেঁপে উঠল। আর কিছুই বলতে পারলেন না তিনি। খুশির জোয়ারে আবেগপ্রবণ হয়ে গেছেন। রিফাত আলগোছে ধরে ফেলল দাদুর হাত। সে বুঝেছে দাদুর অবস্থা। আফতাব মিয়া ছেলের কাঁধে হাত রেখে মুচকি হেসে বললেন, তুমি আমার গর্ব রিফাত। জীবনের প্রতিটা পদক্ষেপ তোমার জন্য সুখ বয়ে আনুক, সম্মানের রহমতে ভরপুর থাকুক আজীবন। রিফাত মাথা নিচু করে আমিন উচ্চারিত করল। এই যে তার নিঃস্বার্থ পরিবার, তাতে খুশি ছাড়া আর কিছুই চায় না তারা। দুপুরের খাবার খেতে ডাইনিং টেবিল জুড়ে বসেছে পুরো পরিবার। টেবিলে খাবার সাজিয়ে ইয়াসমিন বেগম আর মিসেস আশফিয়াও চেয়ার টেনে বসেছেন। আলেয়া টেবিলের উপর মাথা রেখে আরাম করছে। মূলত সবাই অপেক্ষা করছে ইয়ানার। অপেক্ষার এক পর্যায়ে ইব্রাহিম সাহেব বলে উঠলেন, কি ব্যাপার বলো তো? টেবিলে ইনুকে পেলে দাদুভাইকে পাওয়া যায় না, আবার দাদুভাইকে পেলে ইনুকেও পাওয়া যায় না। এই তোমরা আবার ঝগড়াঝাটি করনি তো? রিফাতের দিকে তাকিয়ে শেষের কথাটি বলে উঠলেন ইব্রাহিম সাহেব। রিফাত কি বলবে বুঝে উঠতে পারে না। সত্যি মেয়েটা গেল কোথায়? রিফাত কিছুটা ভ্রু কুঁচকে সিঁড়ির দিকে তাকাতে তার দৃষ্টিজোড়া আটকে যায় এক শুভ্র প্রণরিণীর দিকে। রিফাত দেখছে না কোনো পরী বা স্বর্গের অবসরে, সে শুধুই দেখছে এক মায়াবিনীকে। দেখছে ধীর পায়ে শাড়ির কুচি ঠিক করতে করতে নেমে আসা তার বউকে। লাল শাড়ি, সাদা পাড়, চোখে কাজল। রিফাত যেন একটা হার্টবিট মিস করে।